আগে মূলত আলোচনা শুরু করব, সেটা হলো পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক অর্থাৎ নামের মধ্যে আছে দেখো পলিজেনিক, অর্থাৎ অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আগে আমরা দেখছিলাম একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছিল, তো বা আরেকটা বৈশিষ্ট্য আরেকটা জিন নিয়ন্ত্রণ করছিল, কিন্তু এখানে দেখা যাবে অনেকগুলো জিন একত্রে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, যেটা এখানে বলা আছে দেখো বিভিন্ন লোকাস অবস্থানকারী একাধিক জিন জীবের মাত্র একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এটা হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো এখন এখানে একটা কথা দেওয়া আছে দেখো পরিমাণগত বৈশিষ্ট্য। পরিমাণগত বৈশিষ্ট্য বলতে কী বোঝায়, কোন কোন জিনিসগুলোকে বোঝায়, এটা একবার মেডিকেলে অ্যাডমিশন টেস্টে আসছে, তো তোমরা এই জিনিসটা দেখে রাখো। পরিমাণগত বৈশিষ্ট্য বলতে কী বোঝায়, যে মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গা বিদ্যুৎ, ভুট্টা ও গমের দানার রং, এগুলো হলো পরিমাণগত বৈশিষ্ট্য। এখানে কিন্তু আকৃতি নাই, মানুষের আকৃতি নাই, উচ্চতা আছে, গায়ের রং আছে, কিন্তু মানুষের কিন্তু আকৃতি নাই। অপশানে কিন্তু আকৃতি তুলে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আসি পলিজিন। পলিজিন বলতেছে হলো ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটা গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিন গ্রুপকে বলা হবে পলিজিন। তাহলে কি কি করবে, এখানে কথা হলো জিনগুলোকে একটা গ্রুপে সম্মিলিতভাবে একটা কাজ করতে হবে, এবং ওই জিনগুলো অবশ্যই সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করা লাগবে যে বৈশিষ্ট্য হলো পরিমাণগত বৈশিষ্ট্য। তাহলে সেই জিনটাকে বলা হচ্ছে পলিজিন। আর পলিজিনে যে মানে পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় একটা বংশ থেকে আরেকটা বংশে যাচ্ছে, এই যে কন্টিনিউয়াস বৈশিষ্ট্যটা ট্রান্সফার হচ্ছে, এটাকেই বলা হচ্ছে হলো পলিজেনিক ইনহেরিটেন্স। এবং এখানে বলা আছে দেখো কে ম্যাথার সর্বপ্রথম 1954 সালে পলিজিন নামকরণ করেন। তাহলে আমরা কিন্তু এখানে ক দাগের একটা প্রশ্ন পড়ে ফেললাম, এই এমসিকিউর জন্য কিন্তু দুইটা জিনিস পড়ে ফেললাম। এই কে ম্যাথার সর্বপ্রথম পলিজিন নামকরণ করেন। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা আছে দেখো যে নিগ্রো, এখানে দেখো এটা হলো সাদা শ্বেতাঙ্গ, আর এটা হলো কৃষ্ণাঙ্গ, অর্থাৎ একজন সাদা মহিলা আর একজন ধরো সাদা পুরুষ যদি বিয়ে করে তাদের সন্তান হয় সাদা। আবার একজন ধরে নাও একজন ধর পিতামাতার মধ্যে একজন কালো একজন শ্বেতাঙ্গ, অর্থাৎ একজন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গ, তো দুইজন যদি একত্রে বিয়ে করে তো সেক্ষেত্রে তাদের সন্তানটা হয় হলো মাঝামাঝি আকারে, অর্থাৎ মিউল্যাটো বলা হয়। এই মিউল্যাটো কথাটা মাথায় রেখো, মিউল্যাটো বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা কথা এখান থেকে বলতে হবে, সেটা হলো যে প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রং বা কিন্তু গাঢ়তা তত বেড়ে যাবে। আচ্ছা, আর একটা কথা এখান থেকে বলতে হবে, সেটা হলো যে এই যে মানুষ কেন কালো হচ্ছে, কারণ এদের ত্বকে কিন্তু মেলানিন থাকে। তোমরা মেলানিন আর মেলাটোনিন দুইটা কথা আছে, তোমরা মেলাটোনিন হলোকে বলা হয় হলোকে ঘুম হরমোন, মেলাটোনিন সেটা মেলাটোনিনকে বলা হয় হলো ঘুম হরমোন। যদি সেই অধ্যায়টা তোমাদের নাই, অষ্টম অধ্যায় তো তোমাদের মেবি নাই শর্ট সিলেবাসে। আর এই যে মেলানিন, এই মেলানিনটা হলো আমাদের ত্বকের বর্ণের ওই যে কালো বর্ণের জন্য দায়ী, অর্থাৎ এই মেলানিন যার ত্বকে যত বেশি হবে সে তত বেশি কালো হবে। আবার এই কালো হওয়ারও কিছু সুবিধা আছে, মানে ত্বকে যত মেলানিন থাকবে তত তোমার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা, এই পলিজেনিক ইনহেরিটেন্সের ফিনোটাইপিক অনুপাত কত? এই দেখো 1:4:6:4:1। আর এই গবেষণাটা করেছিলেন কে? সুইডিশ বিজ্ঞানী নিলসন এলহে সর্বপ্রথম এই গমের বীজের রং নিয়ে মূলত তিনি এই পরীক্ষাটা করেন। এবং তিনি যখন গাঢ় লাল, তারপরে লাল, মধ্যম লাল, ফিকে লাল, সাদা, এইভাবে তিনি করেন। তো এই জিনিসটা কীভাবে করেন এটা আমরা দেখব। এখানে দেখো এগুলো কিন্তু তোমাদের নিয়ম কিন্তু একই, তোমাদের বলে দিছি, কিন্তু নিয়মটা দুইটা নিয়ম শেখাইছে, ওই দুইটা নিয়মে সবগুলো বের পড়বে, মানে লেখাগুলো সব সেম হবে। তো তোমরা এরকম এখানে করবা, পিতা মাতা দিবা, এরপরে ফিনোটাইপ দিবা, এরপরে জিনোটাইপ দিবা, এরপরে দিয়ে গ্যামেট সৃষ্টি করবা। আমি গ্যামেট থেকে বের আসি। তো এখানে নিগ্রো, তো ধরে নিলাম এখানে নিগ্রোর এই প্রকট বৈশিষ্ট্য সবগুলো হলো প্রকট বৈশিষ্ট্য, আর শ্বেতাঙ্গ ধরে নিলাম এই বৈশিষ্ট্যটা হলো শ্বেতাঙ্গ বৈশিষ্ট্য। এবং দেখো এখানে কিন্তু সবগুলো জিন কিন্তু একত্রে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এখন এইখানে আমরা গ্যামেট সৃষ্টি করবো, অর্থাৎ বি1 সাথে বি2 নিলাম, বি1 সাথে বি2 নিলাম, এখানে দেখো বি1 দুইটা, বি2 দুইটা। বুঝতে পারছো? সেমটা নেওয়া লাগছে, এখানে আমার অত কিছু মাথায় নেওয়ার দরকার নাই। তো এখানে তারপর এইটাতে কী করবো, আমরা যখন ক্রস করব তখন দেখা যাচ্ছে আমাদের বি1 বি2 দুইটাই আসছে, অর্থাৎ মিউচুয়াল হয়ে যাচ্ছে। যদি এইখানে আবার তোমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, এখানে তোমাদের গমেরটা এখানে করা নাই, গায়ের রংটা করা আছে, গমেরটা তোমাদের করা নাই, এখানে গায়ের রংটা করা আছে। গমেরটা আমরা পাশে কাজ করি। আচ্ছা, করো, সমস্যা তো নাই শেখার বোর্ডের মাধ্যমে।
আচ্ছা, আর এখানে তোমরা আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো এখানে খেয়াল রাখতে হবে, মিউটাল হলে এরপরে তোমরা এই এখন বংশধরের মধ্যে ক্রস করবা, এই জিনোটাইপ হবে, ফিনোটাইপ হবে, এগুলো বসাবে, এগুলো তো সব জানো। এখানে তো আমার আর বোঝানোর কিছু নাই, গ্যামেট গিয়ে এখান থেকে জাস্ট গ্যামেট সৃষ্টি করে তোমরা সেকার বোর্ডের মাধ্যমে ক্রস করবা, সব কিন্তু কিন্তু তোমাদের বুঝাই দেয়া। ক্লাস শেষ হতে হতে তো আর এখনো ধরে নিয়ে শুরু করছি কি বল, 40 মিনিট তো ক্লাস। আরে আমার কি খেয়াল ছিল না আজকে ক্লাস, আজকে সোমবার, আমার শনি সোমবার ক্লাস ছিল। আচ্ছা, তো এবার দেখো চেকার বোর্ডটা এবার আমি একটু দেখাই দিই। দেখো না এখানে চারটাই কিন্তু প্রকট, দেখছো চারটাই বড়। তো এক্ষেত্রে বর্ণটা কিন্তু একদম কালো হয়ে গেছে, নিগ্র। আমরা এখানে প্রকট যত বেশি হবে সেটা আমরা নিগ্র ধরছিলাম, প্রকট না, তাহলে নিগ্র হয়ে গেল। এরপরে দেখো তিনটা প্রকট আছে, একটা প্রচ্ছন্ন আছে। প্রথমে হলো চারটা, তিনটা, দুইটা, একটা। এটা হলে কি হবে, আমি তোমাদের যেমন গমের বর্ণের ক্ষেত্রে বলছিলাম কি, এটা হলো একদম গাঢ় লাল, এটা লাল, এটা ফিকে লাল, এটা সাদা। ঠিক এখানেও এরকম, এটা হলো একদম নিগ্র হবে, এরপরে হলো গাঢ় বর্ণ হবে, তারপরে তারপরে ধরে নাও প্রথমটা হলো গাঢ় বর্ণ হলো, তারপরে আচ্ছা তোমরা তো এটা উল্টো ধরছো, তাহলে তোমাদের ক্ষেত্রে প্রথমে যেহেতু তোমরা গাঢ়টাকে নিগ্রটাকে প্রকট ধরছো, তাহলে চারটা প্রকট হলে তখন সেটা হবে নিগ্র। তারপরে যদি তিনটে প্রকট থাকে তাহলে গাঢ় বর্ণ হলো, এখানে যেটা তিনটা প্রকট আছে গাঢ় বর্ণ। এরপরে যখন তোমাদের দুইটা বর্ণ থাকবে, মানে দুইটা প্রকট থাকবে, এই সংখ্যাটা হলো প্রকটের কথা বলছি, যখন দুইটা প্রকট থাকবে তখন সেটাকে তোমরা বলবো হালকা বর্ণ। সরি, দুইটা প্রকট থাকলে হলে মিউলেটও বলবা, মিউলেটও বলবা। একটা থাকলে হালকা বর্ণ, আর শূন্যটা হয়ে গেলে তখন সেটাকে বলবা শীতাঙ্গ। অর্থাৎ সব একটা আমাদের যেহেতু শ্বেতাঙ্গটা ধরছিলাম প্রচ্ছন্ন, তাহলে একটা যখন প্রকট থাকবে না তখন সেটা শ্বেতাঙ্গ, আর সবগুলো যখন প্রকট থাকবে তখন সেটা একদম কালো বা নিগ্র। আর এর মাঝামাঝি তিনটা অবস্থা, এটা নিয়ে আলোচনা করে। মাঝামাঝি তিনটা অবস্থায় 3, 2, 1। তিনটা থাকলে তখন সেটাকে আমরা গাঢ় বর্ণ হবে, দুইটা থাকলে হলে মিউলেটো, আর একটা থাকলে হলো হালকা বর্ণ। এভাবে এই অনুপাতটা যদি আমরা করি শেষমেশ, তো এই অনুপাতটা করলে দেখো এখানে অনুপাতটা আসে 1:4:6:4:1। এই হলো বিষয়। আর এই জিনিসটা কিন্তু তোমাদের আমি বলছিলাম যে এর মান আর বি এর মান দিয়ে, এর মান 1 নিলা, বি এর মান 3 নিয়ে এখানে কিন্তু এ প্লাস বি এর হোল কিউ সূত্র করলে কিন্তু এটা চলে আসে, এ প্লাস, এটা তোমরা করতে পারবা, আমি এটা দেখাবো না এখন। আর এই জাস্ট এখান থেকে তোমার এই এটা পরীক্ষায় তেমন আসতে দেখা যায় না, জাস্ট এই ফিনোটাইপিক অনুপাতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি লিঙ্গ নির্ধারণ নীতি। লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে প্রথমেই আছে সেক্স ক্রোমোজোমের সংখ্যাটা আছে, এটা দেখে দিব। অর্থাৎ যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আচ্ছা, আর এই ক্রোমোজোম কোনগুলো আছে, এক্স, ওয়াই এবং ও, এই তিনটা হলো সেক্স ক্রোমোজোম নামে অভিহিত। এই ওয়াই এরই আরেকটা নাম হলো ও। ও বা শূন্য বলতে পারে, মানে শূন্য হয় তবে এটা ও দিয়ে প্রকাশ করে। অর্থাৎ যেখানে মোটে ওয়াই থাকছে না, যেখানে ওয়াই থাকবে না, ওয়াইয়ের পরিবর্তে তখন ও হবে, মানে ওয়াই যদি না থাকে সেখানে আমরা ও বসাই। আচ্ছা, মূলত কিন্তু সেক্স ক্রোমোজোম কিন্তু দুইটা, এক্স আর ওয়াই, তোমরা জানো। আর মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া অটোজোম, এক জোড়া হলো হেটারো ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, বা এরও আরও কয়েকটা নাম আছে, কিন্তু এর আরও একটা নাম আছে অ্যালোসোম বা ইডিও ক্রোমোজোম, অ্যালোসোম বা ইডিও ক্রোমোজোম। আচ্ছা, আর এই যেহেতু এখানে নারীর ক্ষেত্রে এক্স এক্স থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে হলো হোমোগ্যামেটিক সেক্স, হোমো মানে একই। আর পুরুষের যেহেতু এক্স ওয়াই থাকে, একটা একটা আলাদা, এই কারণে এটাকে বলা হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স। আচ্ছা, এবার আসি আমি পদ্ধতি, এই যে ক্রোমোজোম কীভাবে আমাদের সন্তানিতে ডিভাইডেড হচ্ছে। তো এই জিনিসটা তোমরা তো কম বেশি জানো, সবাই 9, 10-এও পড়ে আসছো। এক্স 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 ওয়াই পদ্ধতি, তো এক্ষেত্রে কাদের কাদের হয়, এই উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট। মানুষ, ড্রোসোফিল বা ড্রোসোফিলা, এই ড্রোসোফিলাটা এক ধরনের পতঙ্গ। আর গাজা তেলাকুচা এগুলো হলো একটা উদ্ভিদ। এই জিনিসগুলো লিঙ্গ নির্ধারণ হয় হলো এক্স 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 ওয়াই পদ্ধতিতে। কী কী? মানুষ, ড্রোসোফিলা, গাজা, তেলাকুচা। আর যত প্রকার পোকা আছে এক্স এক্স এক্সও হয়, অর্থাৎ এখানে কিন্তু ওয়াইটা নাই, দেখছো? এখানে হলো ফড়িং, ছাড় পোকা, তেলা পোকা, গান্ধী পোকা, এরকম। আর একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটার নাম হলো ডায়োস্কোরিয়া। আচ্ছা, আর এখান থেকে যে জিনিসটা দেখো, এটা তোমরা সেম জিনিস আগের মতো পিতা আর মাতার মধ্যে ক্রস করবা। আর পিতার হচ্ছে অটোজোমকে আমরা এ দ্বারা প্রকাশ করি,
তো যেহেতু ক্রোমোজোম দুইটা একসাথে থাকে এই কারণে আমরা 2a দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই যে আমাদের 44টা অটোজোম, এই 44টা অটোজোমকে আমরা 2a দ্বারা প্রকাশ করব। আর এক জোড়া সেক্স ক্রোমোজোম এক্স এই বসাই দিলাম। মাতার ক্ষেত্রেও একই দিয়ে এবার এরা গ্যামেট আকারে বিভক্ত হয়ে যাবে। গ্যামেট আকারে কী হলো, এ একটা এক্স এর সাথে চলে গেল, মানে এ একটা এক্স এর সাথে চলে গেল আর এ একটা ওয়াই এর সাথে চলে গেল। এখানেও সেম, এখানে যদি একই আছে তাই দুইটা না বসিয়ে একটা বসাইছে। তোমরা যদি দুইটা বসাও তাও সমস্যা নাই, একই কথা। দুইটা বসালে এখানে দুইটা গ্যামেট বসাও ক্রস করতে পারবা, নিয়ম তো তোমাদের শেখানো। তো ক্রস করলে দেখা যাচ্ছে কন্যার মধ্যে এটা আসে, পুত্রের মধ্যে ওয়াইটা চলে আসে, এগুলো তো তোমরা জানো। আর এরপরে যদি আমরা তেলা পোকার ক্ষেত্রে এটাও সেম, জাস্ট এখানে ওয়াই এর জায়গায় ও আছে, এই ছাড়া কিছুই না। আচ্ছা, এখন আরেকটা কথা হলো আরও কিছু পদ্ধতি আছে, যেমন জেড পদ্ধতি, জেড ও পদ্ধতি। এগুলো হলো পাখি, প্রজাপতি, কিছু মাছে হয় জেড ডাব্লু। আর জেড ও পদ্ধতিটা কিছু মথ আর প্রজাপতিতে দেখা যেতে পারে। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? সামনে আগাই। তো এবার আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এক্ষেত্রে দেখো এই সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে কী বলা হয়? সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেক্স ক্রোমোজোম জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ওদেরকে বলা হয়। আর এই যে সেক্স লিঙ্ক ক্রোমোজোম দিয়ে যে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো, এইগুলো বংশ পরম্পরায় সঞ্চালিত হওয়াকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এটা তো আগেও বলে ফেলছি। আর এ পর্যন্ত 60 ধরনের বা 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। তাহলে সেক্স লিঙ্ক জিন কয়টা আছে? 60 ধরনের, 60টা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু 60টা জিন আছে। আচ্ছা, আর একটা কথা, এই যে সেক্স লিঙ্ক জিন, আমরা এক্স ক্রোমোজোম নিয়ন্ত্রিত কিছু রোগ আছে, ওয়াই জিন নিয়ন্ত্রিত কিছু রোগ আছে, অনেক ইম্পর্টেন্ট। এক্স জিনের কারণে কী হয়? আচ্ছা, ওয়াই জিনের কারণে কী হয়? দেখো, কানের লোম, তোমাদের বই যেহেতু উদাহরণ দেওয়া আছে এর বাইরে আসে না। তো ওয়াই দিয়ে হয় কানের লোম। ওয়াই থেকে কি পুরুষের কানের লোম দেখা যায়, এভাবে মনে রাখবো, পুরুষের লোম দেখা যায় এভাবে মনে রাখবো। ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে শুধুমাত্র কানের লোম, আর বাকি যেগুলো আছে সেগুলো এক্স লিঙ্ক দ্বারা। অর্থাৎ লাল সবুজ বর্ণাঢ্যতা, এটা কি হয়? এটা হলো লাল সবুজ বর্ণ পার্থক্য করতে পারে না। এটা হলো হিমোফিলিয়া হয়। হিমোফিলিয়া মানে যে কি বলছিলাম, যে তোমাদের রক্তচঞ্চল ঘটিত যে ফ্যাক্টরগুলো কাজ করবে না। আর এরপরে আছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। এক্ষেত্রে মাসেলসগুলো একেবারে প্যারালাইজ যেরকম হয়েছে ওরকম হয়ে যায়, কাজ করে না। আর এই হলো উদাহরণগুলো পড়ে ফেলবা। আর এরপরে আছে লাল সবুজ বর্ণাঢ্যতা। আর এই জিনিসগুলো থেকে কিন্তু তোমাদের রিটেন চলে আসে, লাল সবুজ বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া, এই জিনিসগুলো থেকে। এখন কথা হলো, দেখো এখানেও সেম জিনিস, তোমরা ওই কোরাসগুলো সেম নিয়ম, বুঝতে পারছো? তোমাদের দুইটা কোরাস যে ভাষায় প্র্যাকটিস করছে তারা সবগুলো কোরাস পারবে। জাস্ট তোমরা এই ফিনোটাইপ জিনোটাইপগুলো ধরাগুলো শিখতে হবে, যে কোনটার ক্ষেত্রে কোনগুলো ধরতে হবে। তো লাল সবুজ বর্ণাঢ্যতার ক্ষেত্রে ধরে নিলাম, তোমার যদি স্বাভাবিক হয় তাহলে তুমি এখানে বইয়ে যেভাবে করছে, বইয়ে কী করছে, বইয়ে এই বড় হাতের সি ছোটো হাতের সি তোমরা এগুলো গুলাই ফেলবা। তো তোমরা এভাবে একটা করতে পারো। আর তোমরা এক্স তো নারীর ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে এক্স হয়, তাই না? তো এক্ষেত্রে যেটা স্বাভাবিক, সেটা স্বাভাবিকের মাথায় তোমরা ধরো এইচ দিতে পারো। ধরে নাও যেটা স্বাভাবিক সেটা আমরা বড় হাতের এইচ দিলাম। ধরে নাও এটা হলো পুরুষের, তো এই ক্ষেত্রে আমরা এটা হলো সে আক্রান্ত, এই কারণে আমরা লাল সবুজ বর্ণাঢ্য, এই কারণে আমরা ছোটো হাতের এইচ দিলাম। আর ওয়াইয়ের মাথায় কিন্তু এই সংখ্যাটা বসানো যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো এখানে কি হয়, কারণ দেখো এখানে কিন্তু বলা আছে ওয়াই কেন বসানো না, ওয়াই ক্রোমোজোমে এর প্রোপার্ট অ্যালিল কিন্তু থাকে না। অর্থাৎ এই যে আমাদের বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় নিয়ে যাবে সেটা কিন্তু প্রকট যে অ্যালিলটা সেটা থাকে না। তো এখন দেখো ধরে নাও এখানে স্বাভাবিক বর্ণাঢ্য পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে ক্রস করব, এটা তুমি ধরার উপরে করবা, যেভাবে তুমি ধরবা দিয়ে এখানে তারপরে গ্যামেট সৃষ্টি করবা, জেনোটাইপ বসানোর পরে গ্যামেট সৃষ্টি করবা, দুইটা গ্যামেট হবে, দিয়ে তারপর ক্রস তো তোমাদের শেখানো হয়েছে, দিলে এই সন্তানের জিনোটাইপ পাওয়া যাবে। দিলে তুমি এইখানে দেখে তোমাকে হিসাব করতে হবে, যেমন তোমাদের এমসিকিউ আসবে যে ধরে নাও একজন বর্ণাঢ্য পুরুষ একজন স্বাভাবিক মহিলার সাথে বিবাহ সম্পন্ন হলো, তো এইখানে কী হবে, যে এখানে তার সন্তানদের মধ্যে কত % সুস্থ হবে, তার সন্তানের মধ্যে কত % বর্ণাঢ্য হবে, তার সন্তানের মধ্যে কত % বাহক হবে, এইভাবে কিন্তু এমসিকিউ চলে আসে এবং তোমাদের কিন্তু রিটেনেও গদাকে চলে আসে। তো তোমরা এই ক্ষেত্রে মাথায় রাখবে, ধরে নাও তোমার এরকম আসছে একটা এক্সের পাওয়ারে এইচ আর একটা এক্স এর পাওয়ারে ছোটো হাতের এইচ, আমরা বড় হাতের এইচ দিয়ে বলছিলাম সুস্থ, ধরার সময় ধরে ছোটো হাতের এইচ দিয়ে প্রকাশ করছি যেটা, সেটা বলছিলাম আক্রান্ত। এখন কথা হলো ধরে না এরকম আসছে, তো এটা কি সুস্থ নাকি আক্রান্ত আমার বলো তো দেখি।
বুঝতে পারছো কোনটা? আচ্ছা, কি কেউ বলতে পারবে না? আচ্ছা, এইখানে এইখানে হলো দেখো, এই ক্ষেত্রে হলো যে এটা দেখো, এটা দুইটাই বড় হাতের এইচ, তার মানে কি এটা সুস্থ। আর এটা দুইটাই ছোট হাতের এইচ, তাহলে এটা আমরা ধরছিলাম কি এটা আক্রান্ত, অর্থাৎ লাল সবুজ বর্ণান্ধ। আর এইখানে দেখো একটা বড় হাতের আছে, একটা ছোট হাতের আছে, তার মানে এটা কিন্তু পুরোপুরি আক্রান্ত না, এটা হলো বাহক। সে কিন্তু নিজে আক্রান্ত না, মানে সে কিন্তু রোগী না, কিন্তু রোগীর জীবাণুটা সে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু লাল সবুজ বর্ণান্ধ না, কিন্তু সে লাল সবুজ বর্ণান্ধের বাহকটা কিন্তু নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু স্বাভাবিক আছে। তোমাদের কিন্তু পার্সেন্টেজটা তাকে স্বাভাবিকের মধ্যে হিসাব করতে হবে। এখন তোমরা আমারে বলবা যে এইখানে যে চারটা উৎপন্ন হয়েছে এর মধ্যে কত পার্সেন্ট স্বাভাবিক আর কত পার্সেন্ট বর্ণান্ধ, আমারে বলো দেখি। দুইটা স্বাভাবিক আর দুইটা বাহক কোন? আমি পার্সেন্টেজে হিসাব করতে চাইছি, আমি ভাই 100%ই হবে 100% স্বাভাবিক। 100%ই কিন্তু সুস্থ হবে, এটা কিন্তু মাথায় রাখি। এরা দুইজন কিন্তু বাহক, কিন্তু এরা কিন্তু লাল সবুজ বর্ণান্ধ কিন্তু না। আর এরা দুটো পুত্র দুইটা তো স্বাভাবিক আছে। এবং এখানে যদি মাঝে মাঝে বলে দেবে কত পার্সেন্ট পুত্র তোমার হলো স্বাভাবিক বা কত পার্সেন্ট পুত্র বর্ণান্ধ, এই তখন কিন্তু শুধুমাত্র আমার পুত্রদের হিসাব করতে হবে। যেমন দুইটা পুত্র আছে, দুইটাই স্বাভাবিক, মানে কি 100% পুত্র সুস্থ। এখানে যদি একটা হলো বর্ণান্ধ হতো তাহলে কিন্তু 50% পুত্র সুস্থ, এরকমভাবে কিন্তু কথা কোশ্চেনগুলো উত্তর আসতো। এই টাইপের যে এমসিকিউগুলো আছে তোমরা সলভ করে ফেলবা, এবং এই টাইপের ম্যাথগুলো তোমরা বাসায় করে ফেলবা। তোমরা যেভাবে আমি শেখাই দিছি এভাবে করবা। আর ভাইয়া, হ্যাঁ বলো। এখানে কি এক্স এর মাথায় এইচ ব্যবহার করা যাবে? ওটা হিমোফিলিয়াতে না? আচ্ছা, হিমোফিলিয়ার ক্ষেত্রে এটা জাস্ট আমি তোমার একটা সংখ্যার ক্ষেত্রে ইউজ করছি, তুমি এখানে সি এর জায়গায় যে কোনো সংখ্যা ইউজ করতে পারো। এখানে যে সি ইউজ করছে কেন, এটা কালার ব্লাইন্ড, তাই সি করে ইউজ করছে, এমন তো না। তোমার তো ওপরে ধরে নিবা যে আমি স্বাভাবিক পুরুষের জন্য তখন আমার জিনোটাইপ হবে কেমন, স্বাভাবিক পুরুষের জন্য এক্স অয়, এখানে আমার এক্সের পরে বড় হাতের আছে, তুমি এইচ নিতে যদি সমস্যা হয় তুমি আর নাও, এক্সের পরে ধরো আর, এরকম। আর এটা হলো স্বাভাবিক। আর তখন তুমি ধরবা যে যদি তোমার প্রশ্নে বাহক মহিলা নিতে বলে তখন তুমি বললো বাহক মহিলার জিনোটাইপ হবে কেমন, এক্সের মাথায় ছোটো হাতের আর একটা আর বড় হাতের আর একটা, এরকমভাবে বসাই নিবা। তুমি তো আগেই ধরে নিচ্ছ, তাই না? এখানে টিচারের কিন্তু কিছু করার নাই। আচ্ছা, আর এই পরিসংখ্যানটা আছে, এখানে পরিসংখ্যানটা দেখো। এই যে কালার ব্লাইন্ড, এটা কি করা হয়, ইশিহারা কালার টেস্ট, এই পরীক্ষা দ্বারা লাল সবুজ বর্ণান্ধতারকটি শনাক্ত করা যায়। ইশিহারা কালার টেস্ট দ্বারা লাল সবুজ বর্ণান্ধতারকটি শনাক্ত করা যায়। আচ্ছা, এবার আসি হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা কি আমি বলছিলাম রক্ততঞ্চন ঘটিত ত্রুটি হয়, অর্থাৎ তোমার এই হিমোফিলিয়া রোগটা হয় যার সে তার রক্তটা জমাট বাঁধে না, অর্থাৎ কোথাও কেটে গেছে রক্ত জমাট বাঁধছে না, তো দেখা যাচ্ছে এই রক্ততঞ্চন ঘটিত ত্রুটিটা দেখা যায়, তখন দেখা যাচ্ছে এই রক্ত পড়তে পড়তে মারা গেল, এরকমও হয়ে যায়। আচ্ছা, এই হলো বিষয়। আর এখানে একটা কথা আছে দেখো, যে এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পরিবর্তিত কোনো জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। এখন কথা হলো হিমোফিলিয়া কয় প্রকার? হিমোফিলিয়া হলো দুই প্রকার, একটা হলো হিমোফিলিয়া এ, একটা হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এর আরেক নাম হলো ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি এর আরেক নাম হলো ক্রিসমাস হিমোফিলিয়া। এখন কথা হলো যে এইখানে বিকল্প নামগুলো তো মাথায় রাখবা, এবং তোমাদের এইখানে কোনটাকে হিমোফিলিয়া এ বলা হচ্ছে বা কোনটাকে ক্লাসিক হিমোফিলিয়া বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের রক্ততঞ্চনের যে 13টা ফ্যাক্টর ছিল, তোমরা রক্তের অধ্যায়ে পড়ছিলে 13টা ক্লটিং ফ্যাক্টর ছিল, তো ওই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যদি অষ্টম নম্বরটা ঠিকমতো কাজ না করে, অর্থাৎ অষ্টম নম্বরটা যদি উৎপন্ন নাই হয়, তখন দেখা যাচ্ছে এই ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ হয়। আচ্ছা, অর্থাৎ এই অষ্টম নম্বর ফ্যাক্টরের আরেকটা নাম কিন্তু অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা আছে খ্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এটা কখন হচ্ছে, অর্থাৎ রক্তরঞ্জনের আইএক্স, অর্থাৎ এটা হলো 9 নম্বর ফ্যাক্টরটা বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা খ্রিসমাস ফ্যাক্টর, এটা যদি উপস্থিত না থাকে তখন এই রোগটা, অর্থাৎ তখন হিমোফিলিয়া বি বা খ্রিসমাস ডিজিজ রোগটা হয়ে থাকে। অর্থাৎ যখন এ হবে তখন 8, যখন বি হবে তখন 9, অর্থাৎ এতে হলো 8 নম্বর ফ্যাক্টর, বিতে হলো 9 নম্বর ফ্যাক্টর।
আচ্ছা, এবার আসি হিমোফিলিয়া রোগে আক্রান্ত মহিলা অপেক্ষা পুরুষের সংখ্যায় বেশি থাকে। আর এখানে ইংল্যান্ডের যে মহারানী ছিল ভিক্টোরিয়া, তার 4 কন্যার মধ্যে 2জন হিমোফিলিয়া বাহক ছিলেন, অর্থাৎ এটা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তো এখানে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক বাহক মহিলা, বাহক বলে কিন্তু এখানে দেখো ছোটো হাতের এইচ নিচে, স্বাভাবিক বলে বড় হাতের এইচ দিচ্ছে এই। আর পুরুষের ক্ষেত্রে তো বলছে ওয়ের মাথায় কিছু হবে না, ওয়েটা সবসময় ফাঁকা থাকবে। আর তো এই হলো বিষয়। এবং এখানে কিন্তু এক্সের পরে এরকম ছোটো হাতের এইচ হয়, এটা হলে সে আক্রান্ত ধরে নিলা। আর এখানে এক্সের হাতে বড় হাতের এইচ হয়, সেটাকে তুমি স্বাভাবিক ধরে নিলা। এগুলো হলো ধরার উপরে, বড় হাতের এই ছোটো হাতের এইগুলো সব তোমার ধরার উপরে, বুঝতে পারছি? এই ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য জাস্ট ধরার উপরে, এগুলো ছাড়া আর কিছুই না। আর এখানে কিছু কিছু কথা এগুলো করা আছে, এগুলো তো অলরেডি বোঝাই ফেলছি। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো সমস্যা আছে দ্রুত রিপ্লাই দাও। সবাই রেসপন্স করো, আমি সবার রেসপন্স আসছি। এমন না যে চুপ করে রাখলা, বুঝতে পারলা না কিন্তু চুপ হয়ে থাকলা। এই রেসপন্স দেয়নি কে? বুঝেছি তো আমি। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আচ্ছা, এবার আসি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এর কিছু লক্ষণ আছে। এবং এই যে লিস্ট, এই লিস্টটা হলো কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার লিস্ট, অর্থাৎ এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলা, সেইগুলো কিন্তু এইগুলো এমসিকিউ চলে আসতে পারে। অর্থাৎ লাল সবুজ বন্ধনতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস কিন্তু 2 ধরনের হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস। এখানে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস আছে। আর ফ্রাজাইল এক্স এইটা সিনড্রোম, কি আছে আপনার টাইপ টু ডায়াবেটিস? হাইপারট্রাইকোসিস আর টেস্টিকুলার ফেমিনাইজেশন। আচ্ছা বলো। এই যে আপনার ডায়াবেটিস ইনসিপিড আছে, এটা কি আছে টাইপ টু ডায়াবেটিস? টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস ইনসিপিটাস মেলিটাস, মানে প্রকারভেদ 2 ভাবে করা। ডায়াবেটিসের প্রকারভেদ একভাবে আছে টাইপ 1 টাইপ 2, আর এক্ষেত্রে আছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, 2 ভাবে করা। তুমি বিস্তারিত জানতে গেলে গুগলে সার্চ দিও, আমি এখন ওটা নিয়ে আলোচনা করবো না, ক্লাসের টাইম কম। তাও আমি হালকা হালকা জাস্ট তোমাদের বলে দিচ্ছি কেন কেন হয়। এখানে লাল সবুজ বর্ণতা বুঝতে পারছো, লাল সবুজ বর্ণ পার্থক্য করতে পারে না। হিমোফিলিয়া হলো রক্ততঞ্চন বিলম্বিত হয়, এখানে ক্ষত স্থানে অবিরাম রক্তক্ষরিত হয়। আর মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে কী হয়, আমাদের পেশি সঞ্চালন কাজ স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। আচ্ছা, রাতকানার ক্ষেত্রে রাতে কিছু দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিটাস এক্ষেত্রে কী হয়, অস্বাভাবিক মূত্রত্যাগ বা শারীরিক অক্ষমতা দেখা যায়। অর্থাৎ আমাদের যে এডিএইচ আছে কিডনির, ওই এডিএইচ ক্ষরণের সমস্যা দেখা দেয়। আর ডায়াবেটিস ম্যালিটাস যেটা, সেটা হলো আমাদের রক্তের মানে আমাদের যে গ্লুকোজের ফ্যাক্টরের জনিত সমস্যা। তোমরা জানো রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আচ্ছা, এই হলো বিষয়। আর এখানে হলো ফ্রেজাইল এক্স সিনড্রোম, এক্ষেত্রে কী হয়, অটিজম বা মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। হাইপার ট্রাইকোসিস, অর্থাৎ সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। তোমাদের এরকম এমসিকিউ কিন্তু চলে আসে যে সারা দেহে ঘন লোমের উপস্থিতি থাকলে সেটাকে কী বলে, সেটাকে বলা হলো হাইপার কিন্তু হাইপার ট্রাইকোসিস। আর টেস্টিকুলার ফেমিনাইজেশন, অর্থাৎ পুরুষটা ধীরে ধীরে স্ত্রী পরিণত হয়, এটাকে বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। আচ্ছা, এরপরে আছে মাস্কুলার ডিস্ট্রফি এক ধরনের জিন ঘটিত রোগ। আর এখানে তো বলছি এটা হলো প্রধানত কঙ্কালিক পেশি, হৃৎপেশি, মস্তিষ্কেও দেখা যেতে পারে। এবং এখানে অসুখটা দেখা যাচ্ছে ছেলেদের বেশি হয়। আর এটা এক ধরনের বংশগত রোগ, এগুলো তো ছোটোখাটো কথা। আর এখানে আছে 30-এর বেশি মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়, অর্থাৎ 30 ধরনের বেশি কিন্তু মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়। এর মধ্যে 9টি হলো প্রধান, আর বাকিগুলো হলো দুর্লভ। অর্থাৎ প্রধান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই 9টার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর বাকিগুলো হলো দুর্লভ থাকে। আচ্ছা, আর এর মধ্যে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, আর সংক্ষেপেরটি হলো ডিএমডি, এটা হলো সবচেয়ে ভয়াবহ ডিস্ট্রফি। 50,000 জনের মধ্যে মাত্র একজনের দেখা যেতে পারে। এই পার্সেন্টেজ দরকার নাই, জাস্ট এই ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফিটা হলো ভয়াবহ, এটা মাথায় রাখো। আচ্ছা, আর এর কিছু ওষুধের নাম আছে, এগুলো তেমন দরকার নাই, আমি জাস্ট সামনে আগাই। আচ্ছা, এখানে হয়তো তোমাদের পেজের একটু ওলট পালট আছে এখানে।
আচ্ছা, এবার এখানে আরো কয়েকটা কথা বলা আছে, দেখো যে আমি কিন্তু এই নিজের পিডিএফ করে বাদ দিচ্ছি এই কারণে, এই বারবার পেজ একসাথে অনেকগুলো করলে দেখা যাচ্ছে ওলট পালট হয়ে যায়। আর এখানে একটা কথা লেখা আছে, দেখো অস্থিতে রক্তকরণ হলে তাকে বলা হয় হেমারথ্রোসিস। আচ্ছা, আরেকটা কথা হলে বলা আছে, দেখো দেহে প্রায় 3000 ধরনের পেশি প্রোটিন রয়েছে। পেশি প্রোটিন রয়েছে কত ধরনের? 3000 ধরনের। আচ্ছা, আর এখানে ডিস্ট্রফিন নামক প্রোটিন উৎপাদনের জন্য দায়ী প্রাপ্ত যে জিন আছে, সেই জিনে যদি বিকৃতি বা পরিবর্তন ঘটে তখন দেখা যাচ্ছে প্রবল পেশি ক্ষয়িষ্ণুতার প্রকাশ ঘটে, এবং এই অবস্থাকে বলা হয় ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। অর্থাৎ আমাদের যে 30,000 ধরনের 30,000 পেশি প্রোটিন রয়েছে, সরি 3,000 পেশি প্রোটিন রয়েছে আমাদের তো এই 3,000-এর মধ্যে যে ডিস্ট্রফিন নামক যে প্রোটিনটা রয়েছে সেটা যদি বাধাপ্রাপ্ত হয় তখন ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়। এক্ষেত্রেও কীভাবে হয় এগুলো বলা আছে। আচ্ছা, এবার আসি এবিও ব্লাড গ্রুপ। আসলে একদিন 2 দিন না দিয়ে 3টা লেকচার হলে তোমাদের অতটা সুবিধা হতো, কিন্তু তোমাদের তো পরীক্ষা সামনে, আমি কিছু করতেও পারছি না, মানে দ্রুত যাচ্ছি। তোমাদের ভালো না লাগলেও আমার কিছু করার নাই, কারণ তোমাদের তো শেষ করাতে হবে এটা। তারপরে যতটা চেষ্টা করছি এর বাইরে দরকার নাই, যেটুকু দিচ্ছি এগুলো এনাফ, তোমাদের এগুলো কমপ্লিট করো, সেটাই এনাফ। তোমরা তো বলছো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো বোঝালে। আচ্ছা, এবার আসি এবিও ব্লাড গ্রুপ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে বলা হয় ব্লাড গ্রুপ। কিসের উপস্থিতিতে? অ্যান্টিজেনের উপস্থিতিতে। তোমাদের তো 10 অধ্যায় নাই, 10 অধ্যায় অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে পড়বা, প্রতিরক্ষায় মূলত সাহায্য করে। অ্যান্টিবডি মূলত হলো তোমার দেহের জন্য উপকারী, অ্যান্টিজেন হলো ধরে নাও জীবাণু, আর অ্যান্টিবডি হলো তোমার দেহের যে প্রতিরক্ষা ইউনিটগুলো আছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, সেইগুলা। বুঝতে পারছি, অ্যান্টিজেন কিন্তু তোমার দেহে সবসময় আক্রমণ করে। তো এই যে আমাদের দেহ মানে আমাদের লোহিত রক্তকণিকার যে প্লাজমা মেমব্রেন আছে, সেখানে যে অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে ব্লাড গ্রুপ। আর অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন। গুরুত্বপূর্ণ কিন্তু কথা হচ্ছে এখানে, এই সংজ্ঞা কিন্তু একটা বলে ফেললাম, এটা কিন্তু এমসিকিউ চলে আসে। রক্তের শ্রেণীবিন্যাস করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তকণিকায় তিনি কী করছিলেন? কতগুলো অ্যান্টিজেনের উপস্থিতি দেখছিলেন। তো এই উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে তিনি কী করছেন? মানুষের যে রক্তের শ্রেণীবিন্যাস করেন সেটাকে নাম দেওয়া হলো এবিও ব্লাড গ্রুপ, বা সংক্ষেপে ব্লাড গ্রুপ, বা একে অনেক সময় ল্যান্ডস্টেইনারের ব্লাড গ্রুপও বলা হয়। বিজ্ঞানীদের প্রচণ্ড আগ্রহের ফলে মূলত 1965 সাল পর্যন্ত আরও 13টা ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে। 1965 সাল পর্যন্ত আরও 13টা ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে, এবং তোমাদের বর্তমানে দেখা যাচ্ছে 21টা ব্লাড গ্রুপ আবিষ্কার হয়ে গেছে বর্তমানে। আচ্ছা, এখন কথা হলো, দেখো এইখানে জিনিসটা কেমন। এখানে দেখো এবি ব্লাড গ্রুপ, এখন এই হলো লোহিত রক্তকণিকা দেখতে কেমন। আর এবার আসি প্লাজমাতে কি অ্যান্টিবডি, আর লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন। আমাদের প্লাজমা মানে কি? রক্তরস। আর লোহিত রক্তকণিকা মানে কি? এটা তো একটা রক্তকণিকা, তাই না? তো এই রক্তরসের মধ্যে রক্তকণিকা থাকে, এটা তো তোমরা জানো। এই প্লাজমাতে থাকছে অ্যান্টিবডি, আর লোহিত রক্তকণিকায় থাকছে অ্যান্টিজেন। তো এই ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে, ব্লাড গ্রুপ এ, তাহলে এ হলে তাতে অ্যান্টিজেন থাকবে, অর্থাৎ তখন এ অ্যান্টিজেন থাকবে। ব্লাড গ্রুপ এতে এ অ্যান্টিজেন থাকবে। প্রথমটা অ্যান্টিজেন, দ্বিতীয়টা অ্যান্টিবডি, এভাবে মাথায় রাখবা। প্রথমটা অ্যান্টিজেন, এ ব্লাড গ্রুপ, তাহলে এ অ্যান্টিজেন। বি ব্লাড গ্রুপ, তাহলে বি অ্যান্টিজেন থাকবে। এ বি ব্লাড গ্রুপ, এ বি অ্যান্টিজেন থাকবে। ও ব্লাড গ্রুপ, তার মানে শূন্য, এর কোনো অ্যান্টিজেন নাই। দেখছো, এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নাই, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসলে তোমরা করতে পারবা। তো কীভাবে করবা? এটাই প্রথমে কোনে রাখবে অ্যান্টিজেন। তোমার দেহে প্রথম জীবাণু অ্যাটাক করবে, তারপর না তুমি সেনাবাহিনী লাগাই দিয়ে তাকে হাঁটাই দিবে, তাই না? তো বিষয় হলো, তাহলে প্রথমে আমার অ্যান্টিজেন থাকবে। তাহলে আমার এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন, এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ বি অ্যান্টিজেন, আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই। এবং এই অ্যান্টিজেনগুলো কেমন দেখতে হতে পারে সেগুলো কিন্তু হালকা টাচ সেখানে দিয়ে দিছে। এই অ্যান্টিবডি গঠন, অ্যান্টিজেন, এগুলো সব 10 অধ্যায় আছে, এখানে দরকার নাই তেমন। এবার আসি দেখি অ্যান্টিবডি। এখানে যেহেতু এ অ্যান্টিজেন আছে, তাহলে এখানে থাকবে বি অ্যান্টিবডি। এখানে এ অ্যান্টিজেন আছে, এখানে থাকবে বি অ্যান্টিবডি। এখানে যেহেতু বি অ্যান্টিজেন আছে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে, তাহলে অ্যান্টিবডি থাকবে এ, উল্টা একটা একটা। এখানে যেহেতু এ বি দুইটাই অ্যান্টিজেন আছে, তাহলে এখানে কোনো অ্যান্টিবডি নাই। এবার দেখো, এখানে হলো কোনো অ্যান্টিজেন নাই, তার মানে কি দুইটাই হবে অ্যান্টিবডি, আর বি দুইটাই অ্যান্টিবডি। আচ্ছা, এই হলো বিষয়। এই ছকটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই পর্যন্ত যেটুকু বললাম এর মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া।
আচ্ছা, আর এখানে আর কি দেখাবো এখান থেকে, এবার আসে আর এইচ ফ্যাক্টর, যেটা বলছিলাম আর এইচ ফ্যাক্টর। তো এবার আসি আর এইচ ফ্যাক্টরের ক্ষেত্রে বলছে দেখো 1940 সালে কার্ল স্টেইনার আর উইনার, কে কার্ল স্টেইনার আর উইনার, কার্ল স্টেইনার আর উইনার রেসাস বানরের, আগেরটা কিন্তু আমরা ব্লাড গ্রুপ পড়ছি, ব্লাড গ্রুপ কিন্তু আবিষ্কার করছে হলো প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন কে, কার্ল স্টেইনার। এটা কিন্তু আর এইচ ফ্যাক্টর আছে, দুটো আবার গুলাই ফেলে না, এই কারণে এখানে কিন্তু দুইজন বিজ্ঞানীর নাম আছে, কার্ল স্টেইনার আর উইনার। তারা কি করছিলেন, সর্বপ্রথম রেসাস বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করাই দেয়, অর্থাৎ বানরের রক্ত খরগোশের মধ্যে প্রবেশ করাই দিয়েছে, দিয়ে কী করছে, খরগোশের রক্তে দেখা যাচ্ছে এক ধরনের অ্যান্টিবডি দেখতে পাইছে, অর্থাৎ রেসাস বানরের রক্ত তো বহিরাগত ছিল, তাহলে ওই খরগোশের বানরের শরীরের মধ্যে সেটা কি, ওই রক্তটা তখন অ্যান্টিবডি মানে অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, অর্থাৎ ওই রক্তটাকে ও যেহেতু চেনে না, ওর রক্ত তো চেনে না, মানে খরগোশের রক্ত তো আর বানরের রক্তকে চেনে না, তাহলে বানরের রক্ত যখন খরগোশের দেহের মধ্যে প্রবেশ করাচ্ছে, তখন খরগোশের রক্ত ভাবছে কি ওই বানরের রক্তটা হলো বহিরাগত বস্তু, তখন সেটাকে অ্যান্টিজেন হিসেবে ভাবছে এবং সে কী করছে, একটা অ্যান্টিবডি তৈরি করছে ওর বিরুদ্ধে, অর্থাৎ ওর বিরুদ্ধে একটা প্রতিরক্ষা অস্ত্র তৈরি করে ফেলছে। তো এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে যে খরগোশের রক্ত যখন মানে বানরের রক্ত যখন খরগোশের দেহে প্রবেশ করাইছে, তখন দেখা যাচ্ছে ওই রক্তে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হচ্ছে। এখন দুইজনই ধারণা করেন যে মানুষেরও লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত রক্তকণিকার ঝিল্লির মতো এক ধরনের অ্যান্টিজেন রয়েছে, রেসাস বানরের নাম অনুসারে ওই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর বলা হয়। ওই যে রেসাস বানর, ওই রেসাস বানরের নাম অনুসারে একে আরএইচ ফ্যাক্টর বা সংক্ষেপে মানে রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর বলা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো ওই অ্যান্টিজেন, তো এখানে কথাটা হলো আরএইচ ফ্যাক্টরের সংখ্যাটা দেওয়া আছে, দেখো দেখে নাও যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে কিসের কোথায় কী কী দেখো, লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিন্যাসকে বলা হয় আরএইচ ব্লাড গ্রুপ। আর এই আরএইচ ফ্যাক্টরটা যদি পজিটিভ হয় তখন সেটা আরএইচ পজিটিভ, আরএইচ ফ্যাক্টরটা যদি না থাকে, অর্থাৎ যদি আরএইচ ফ্যাক্টরটা যদি থাকে তাহলে আরএইচ পজিটিভ, আর যদি সেখানে আরএইচ ফ্যাক্টর না থাকে তাহলে আরএইচটা নেগেটিভ। অর্থাৎ আরএইচ পজিটিভ নেগেটিভ কীভাবে হিসেবে বুঝতে পারছো, অর্থাৎ ওর রক্তে যদি আরএইচ ফ্যাক্টরটা থাকে তাহলে সেটা হলো পজিটিভ, আর যদি আরএইচ ফ্যাক্টরটা না থাকে তাহলে সেটাকে বলবো নেগেটিভ, অর্থাৎ ওই যে অ্যান্টিজেন বলছিলাম সেই অ্যান্টিজেনের কথাটাই কিন্তু আসছে। এখন কথা হলো এই যে ফিশার, বিজ্ঞানী ফিশারের মতে আরএইচ ফ্যাক্টর মোট 6টা অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। কয়টা অ্যান্টিজেন? 6টা কী কী, সি ডি ই, এ হলো 6টা, এবং এই 6টা মানে এই 3টা, আর এর ছোটো হাতের অক্ষর যদি তোমার স্মল লেটার যদি 3টা নাও তাহলে এই 3টা 6টা। এবং এইখানে একটা কথা মাথায় রাখবা, এরা আলাদা আলাদা একসাথে থাকতে পারবে কিন্তু একই অক্ষর পাশাপাশি থাকতে পারবে না। অর্থাৎ কি, তুমি সি ডি এ বললা, হ্যাঁ এটা হওয়া সম্ভব, তারা একসাথে থাকতে পারবে। আর মানে এই 3টা কিন্তু প্রকট, এই 3টা মেন্ডেলীয় প্রচ্ছন্ন, ওটা তো জানো। আর এখন কথা হলো তুমি বললা যে ভাই আমি এবার সি ছোটো হাতের ডি নেবো, ছোটো হাতের ই নেবো, এটাও সম্ভব। কিন্তু তুমি ধরো না বললা ভাই আমি বড় হাতের ডি নিলাম, ছোটো হাতের ডি নিলাম, আর একটা সি নিলাম, তো এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ এই বড় হাতের ডি ছোটো হাতের দিয়ে প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকতে পারবে না এখানে, এই জিনিসগুলো মাথায় রাখো। আচ্ছা, আর এবার আরও একটা কথা এখানে বলছে দেখো, যে মেন্ডেলীয় যে প্রকট যে অ্যান্টিজেন সিডিই এগুলো যে রক্তে থাকে সেটাকে বলা হয় আরএইচ পজিটিভ, আর মেন্ডেলীয় প্রচ্ছন্ন সিডি ছোটাতের যে ক্যাপিটাল লেটার যেগুলো আছে এগুলোকে বল, ক্যাপিটাল লেটার থাকলে পজিটিভ আর স্মল লেটার থাকলে সেটা হলো আরএইচ নেগেটিভ রক্ত। আচ্ছা, এখন কথা হলো এই যে বিভিন্ন রক্তের গ্রুপের বৈশিষ্ট্য, অর্থাৎ কে কাকে রক্তদান করতে পারবে, কে কাকে রক্তদান করতে পারবে না, সেই জিনিসটা। তো এইখানে দেখো মনে রাখবা, সব গ্রুপকে দাতা সর্বদাতা হলো এবি পজিটিভ, নাকি এবি ও নেগেটিভ, ও নেগেটিভ হলো সর্বদাতা দিতে পারবে, আর গ্রহণ করবে কে, তোমরা এই দুটো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবে, গ্রহিতা দাতা এই জিনিসটা অনেকে উল্টাই ফেলে। তো তোমরা কীভাবে মনে রাখবে, এখানে এ বি আর একটা ও, এই দুইটার মধ্যে তো দাতা গ্রহিতা আছে তাই না। তো এখানে দেখো এ আছে 2টা অক্ষর, এটা হলো একটা অক্ষর, তো যার বেশি থাকে সে আরও বেশি বেশি চায় না, এভাবে মনে রাখবা। তাহলে এ বির আছে সে আরও চাইবে, অর্থাৎ এটা হলো সর্বগ্রহিতা, অর্থাৎ সব গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে। তাহলে সর্বগ্রহিতা কোনটা, এ বি পজিটিভ।
আচ্ছা, এখন দাতা কোনটা? সর্বদাতা সবাইকে দিতে পারবে, এ দিতে দিতে শূন্য হয়ে গেছে, বুঝতে পারছো? তো এভাবে মনে রাখবা, এটা হলো সর্বদাতা গ্রুপ। তো এখন কথা হলো এই আর এস পজিটিভ আর এস নেগেটিভ দুইটাই হয়। এখন এ বি পজিটিভ দাতা নাকি এ জি নেগেটিভ দাতা? তো এখানে কিন্তু মাথায় রাখবে এ বি পজিটিভটা হলো সর্বগ্রহিতা, আর ও নেগেটিভটা হলো সর্বদাতা। ও নেগেটিভটা সব গ্রুপকে দিতে পারবে। তো কে কাকে দিতে পারবে জিনিসটা দেখে নাও। এ পজিটিভ, ও কাকে দিতে পারবে? এ পজিটিভকেও দিতে পারবে, এ বি পজিটিভকেও দিতে পারবে। অর্থাৎ এ নামের মধ্যে এ থাকবে, যাদের সাথে এ আছে, এ বি পজিটিভ আছে, সবাইকে দিতে পারবে। এ যেহেতু পজিটিভ, এ গ্রহণ করতে পারবে কার কাছ থেকে? এ পজিটিভের কাছ থেকেও গ্রহণ করতে পারবে, নেগেটিভের থেকেও গ্রহণ করতে পারবে, কিন্তু এ বির থেকে কিন্তু গ্রহণ করতে পারছে না। অর্থাৎ সে এ পজিটিভ এ নেগেটিভ দুইটা থেকেই গ্রহণ করতে পারবে। আর ও তো ছিল কি, ও হলো সর্বদাতা ছিল, মানে তার থেকেও সে নিতে পারবে। সে নিজের লোকের কাছ থেকেও নিতে পারবে, বাইরের লোকের থেকেও, মানে যে দান করছে তার থেকেও নিতে পারবে। ও পজিটিভের ক্ষেত্রে দেখো, ও পজিটিভের ক্ষেত্রেও সেম, এ দান করতে পারবে কার কাছে? ও এর পারবে, এ এর পারবে, বি এর পারবে, এ বি এর পারবে, সব গ্রুপকে সে দান করতে পারছে। কিন্তু এই ও পজিটিভটা কী করতে পারবে না, মানে নেগেটিভ, ও নেগেটিভ গ্রুপকে কিন্তু দান করতে পারবে না। ও পজিটিভ কিন্তু ও নেগেটিভ গ্রুপকে দান করতে পারবে না। এবং এখানে কী হবে, ও নেগেটিভ পজিটিভ এই দুটো শুধুমাত্র ও এর থেকেই সে নিতে পারবে। সে যেহেতু দান করে, সে শুধুমাত্র দানশীল ব্যক্তির কাছ থেকেই নেবে, অর্থাৎ ও পজিটিভ নেগেটিভ কাছ থেকে নেবে, বাকি কারোর কাছ থেকে নেবে না, এভাবে মনে রাখো। এবি পজিটিভ ক্ষেত্রে এবি পজিটিভ এই জিনিসগুলো বাকিগুলো তোমরা দেখে নাও, আমি এত আর বলে পাচ্ছি না, তোমরা এই জিনিসগুলো দেখে না, যেভাবে ট্রিক্সটা দেখালাম এইভাবেই মনে রাখবো বাকিগুলো। আচ্ছা, এবার আসছি আর এস ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। সময় কম, কিছুক্ষণের মধ্যে আবার আজান দিয়ে দিবেন, এখন তোমাদের যথেষ্ট বাকি আছে। এখন আছে আর এস ফ্যাক্টরের জন্য তো সমস্যা, এটা মাঝে মাঝে গদাকে চলে আসছে বা গদাকে, আর এখান থেকে এমসিকিউ হয়। তো এখানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রবলেম ডিউ টু আর এস ফ্যাক্টর। আর এস ফ্যাক্টর থাকার কারণে যে সমস্যাগুলো হয়, প্রথম সমস্যা হলো রক্ত সঞ্চালনের জটিলতা। রক্ত সঞ্চালনের জটিলতা, এখন রক্ত সঞ্চালনের জটিলতা কেমন দেখা যায়? আর এইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে, অর্থাৎ একজন ব্যক্তির রক্ত ধরে নাও আর এইচ নেগেটিভ। এখন তুমি কি করলা, তার রক্তে কি করলা, আর এইচ পজিটিভ বিশিষ্ট রক্ত তুমি ঢুকাই দিলে সে কী করবে? প্রথমবার তার কোনো দেহে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, কিন্তু গ্রহিতা রক্তরাশে ক্রমশ আর এইচ প্লাস অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হতে থাকবে। আর এইচ প্লাস অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি সৃষ্টি হতে থাকবে। অর্থাৎ কেমন? ধরে নাও তুমি তার রক্তটা নেগেটিভ, তোমরা জানো যে নেগেটিভ ব্লাড গ্রুপ হলে তখন বলে এই রক্তটা আগের থেকে সিজার বা কোনো অপারেশন করার আগে বলে যে নেগেটিভ রক্ত হলে আগে থেকে খোঁজ করে রাখতে, খুব সহজে পাওয়া যায় না। তো ওই কারণে তোমরা ধরে নাও ওই জিনিসটা মনে রাখলো, ধরে নাও তোমার রক্ত ও নেগেটিভ। এখন তোমার রক্তে আমি কি করছি? ও পজিটিভ ঢুকাই দিচ্ছি। এটা কিন্তু ও নেগেটিভ বলতে আর এস ফ্যাক্টর নেগেটিভ বোঝাচ্ছি আমি। তোমার রক্তে আর এস ফ্যাক্টর ধরো নেগেটিভ, এখন তোমার রক্তে আমি আর এস ফ্যাক্টর পজিটিভ রক্ত ঢুকাই দিচ্ছি। দিলে কি হবে? এটা আছে নেগেটিভ, এই পজিটিভ যাচ্ছে, গেলে কি এটাকে শত্রু মনে করবে, যেহেতু নেগেটিভ, পজিটিভ গেলে একে কী করবে? শত্রু মনে করবে। তো প্রথমবার সে সহজে বুঝতে পারছে না, প্রথমে কী করবে? আর এস পজিটিভ বিশিষ্ট রক্ত যখন তুমি প্রথমবার দিচ্ছ, তখন তার দেহে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে তার উপর সন্দেহ করা শুরু করবে, এবং কী করবে? এই পজিটিভের বিরুদ্ধে কিন্তু সে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি মানে কি বললাম? প্রতিরক্ষা অস্ত্র। তাহলে সে কিন্তু প্রতিরক্ষা অস্ত্র তৈরি করতে থাকবে। এই যে আর এস নেগেটিভ আছে, সে কিন্তু প্রতিরক্ষা অস্ত্র তৈরি করতে থাকবে, যাতে এই আর এস পজিটিভকে সে ধ্বংস করে দিতে পারে। তো দেখা যাচ্ছে ওই যে অ্যান্টিবডিটা তৈরি করছে, ওইটাকে বলা হচ্ছে অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। এই যে আর এইচ পজিটিভের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। এখন কথা হলো, দ্বিতীয়বার যদি আর এইচ ফ্যাক্টর, মানে দাতার শরীরে তুমি আবার আর এইচ ফ্যাক্টর ঢোকাও, অর্থাৎ দেখা যাচ্ছে এই আবার অ্যাক্সিডেন্ট করছে, তুমি তার দেহে আবার আর এইচ পজিটিভ প্লাস আর এইচ পজিটিভ ফ্যাক্টর বিশিষ্ট তুমি রক্ত আবার ঢোকাচ্ছ, তখন কি হবে? তখন তো সে আগে থেকে হিসেব করছিল, তার উপর সন্দেহ করছিল, সে তার শত্রু। তো এই আর এইচ পজিটিভের উপর সে আক্রমণ শুরু করে দেবে, দিয়ে কী করবে? তাকে দেখা যাচ্ছে জমাট বাঁধাই ফেলবে, দলা আকারে করে ফেলবে। তো তোমার রক্ত যদি কোথাও জমাট বেঁধে যায়, তখন কী হবে? তোমার রক্ত জমাট বাঁধে যাওয়া মানে কি? তোমার রক্তের প্রবাহটা তো বন্ধ হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, তখন দেখা যাচ্ছে তুমি মারা যাচ্ছ। বুঝতে পারছো? তখন কিন্তু তুমি মারা যেতে পারো। আচ্ছা, আর আরেকটা কথা এখানে বলা আছে, দেখো, যদি দেখা যাচ্ছে একবার রক্ত দেওয়ার পরে দেখা যাচ্ছে গ্রহিতা যদি ওই রক্ত আর গ্রহণ না করে, তাহলে ধীরে ধীরে তার রক্ত সমস্ত অ্যান্টি আর এইচ ফ্যাক্টরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং গ্রহিতাটা স্বাভাবিক রক্ত ফেরত পায়। আচ্ছা, জিনিসটা বুঝতে পারছো সবাই, যে কেন আমরা নেগেটিভকে পজিটিভ রক্ত দিচ্ছি না, কেন আর এইচ নেগেটিভ হলে শুধু আমরা নেগেটিভ রক্ত খোঁজ করতেছি? বুঝতে পারছো সবাই? জি।
আর ও পজিটিভ মানে ও নেগেটিভ যারা থাকে তারা কিন্তু পুরো ঝুঁকির মুখে, কারণ ও পজিটিভ শুধুমাত্র নিতে পারবে ও পজিটিভ আর ও নেগেটিভের কাছ থেকে, কিন্তু আবার ও পজিটিভটা ও নেগেটিভকে দিতে গেলেই সে শত্রু ভাবছে। তার মানে বুঝতে পারছে ও নেগেটিভ হলে তার কী জ্বালা। একে তো সে বাইরের কারো কাছ থেকে এ বি থেকে নিতে পারছে না, এর থেকে নিতে পারছে না, বি এদের থেকে নিতে পারছে না, আবার তার নিজের গ্রুপ ও পজিটিভ দিয়েও নিতে পারছে না, সে তাকে প্রথমবারের বেশি দিতে পারবে না। আচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলবা? আচ্ছা দুইটা ভ্যারিয়েন্ট আছে, তো তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে জিনিসগুলো, তোমরা শিখে নাও। আচ্ছা এবার আসি গর্ভধারণ জটিলতা। এটা কিন্তু আমরা আরএস ফ্যাক্টর জনিত সমস্যা, দুইটা সমস্যার কথা পড়ছি, এই দুটো তোমাদের যদি রিটেনে আসে তোমরা এই দুইটা সুন্দর করে লিখে দিবা। এখন কথা হলো গর্ভধারণ জনিত জটিলতা। তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে সন্তান সম্ভবা মহিলার ক্ষেত্রে আরএস ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরে নাও একজন আরএস নেগেটিভ মহিলার সাথে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হলো। আরএস নেগেটিভ মহিলার সাথে, এটা হলো মহিলা, আর আরএস পজিটিভ বিশিষ্ট পুরুষের সাথে তার বিয়ে হলো। এখন তাদের কী হবে, তাদের প্রথম সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম সন্তানটা হবে হলো আরএস পজিটিভ, তাদের প্রথম সন্তানটা হবে হলো আরএস পজিটিভ, এবং ভ্রূণ অবস্থায় সন্তানের আরএস ফ্যাক্টরযুক্ত যে লোহিত রক্তকণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে। বুঝতে পারছো, রক্তটা প্রথম যে সন্তান তার ক্ষেত্রে আরএস পজিটিভ আসছে, তো আরএস পজিটিভ আবার কি মায়ের রক্তে যখন ভ্রূণের মাধ্যমে মায়ের দেহের মধ্যে প্রবেশ করছে, তখন কী হবে, ওই সেই আগের মতো নিয়ম, আরএস পজিটিভ যখন আরএস নেগেটিভের মধ্যে ঢুকছে তখন কী হবে, আবার অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হতে থাকবে। তখন দেখা যাচ্ছে আবার কিন্তু সেই রক্ত জমাট বেঁধে সন্তানটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তোমার যদি আমি সহজ কথায় বলি, ধরে নাও তোমার রক্তের গ্রুপ হলো ধরো এ নেগেটিভ। এখন তুমি যদি কি করো, তুমি যদি এ বি পজিটিভ কারোর সাথে তোমার বিয়ে হয়, তোমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, এখন তোমার যদি এ পজিটিভ কারোর সাথে বিয়ে হয় তখন কি হবে, তখন তোমার প্রথম সন্তানটা মানে জীবিত থাকবে, কোনো সমস্যা হবে না তেমন। তবে দ্বিতীয় সন্তানটার ক্ষেত্রে সে বিকলাঙ্গ হতে পারে, বা তার দেহে প্রচণ্ড রক্ত স্বল্পতা দেখে যেতে পারে, বা জন্মের পরে দেখা যাবে তার জন্ডিস হতে পারে, বা সে মারাও যেতে পারে। বুঝতে পারছো, এই কারণে এই যাদের নেগেটিভ রক্ত তাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধরে নাও তার রক্ত এ নেগেটিভ, তাহলে সে কিন্তু এ পজিটিভ কারোর সাথে বিয়ে করতে পারবে না, তাহলে কিন্তু তার সম্ভাবনা মানে সমস্যা আছে। এবং তার প্রথম সন্তানের পরে কিন্তু অনেকের দেখবে প্রথম সন্তান হওয়ার পরে আর সন্তান হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কারণটা হতে পারে। এখন কথা হলো ভাই, আমি যদি এ পজিটিভ কারোর সাথে না দিয়ে এ নেগেটিভ কারোর সাথে বিয়ে দেই, তো সেক্ষেত্রে কি সমস্যা হবে? না, সেক্ষেত্রে তেমন কিন্তু সমস্যা হয় না। আর অনেকেই বলে রক্তের গ্রুপ একই হলে সমস্যা হয়, আসলে মেইনলি ডাক্তারিতে যতটুকু আমি জানছি আর কি, ততটা সমস্যা হয় না। তুমি তোমার রক্ত ধরো ও পজিটিভ, তুমি ও পজিটিভ কারোর সাথে বিয়ে করছো, তেমন কোনো সমস্যা হয় না, কারণ কিন্তু দুইটাই আরএস ফ্যাক্টর পজিটিভ। কিন্তু তোমার রক্ত এ নেগেটিভ, তোমার এই আরএস ফ্যাক্টর নেগেটিভ, তুমি আরএস ফ্যাক্টর পজিটিভের সাথে যদি কারোর সাথে বিয়ে করতে দাও তখন কিন্তু সমস্যাটা হবে। বুঝতে পারছো, অর্থাৎ সেম গ্রুপের নেগেটিভ পজিটিভের সাথে বিয়ে করতে গেলে সমস্যাটা দেখা যায়, বাকি ক্ষেত্রে তেমন সমস্যাটা দেখা যায় না। মাথায় রেখো এই জিনিসটা। আচ্ছা এখন কথা হলো, এবার আসি তাহলে দেখো এখানে কী কী রোগ হয়। দেখো রক্ত স্বল্পতা দেখা যায়, জন্মের পর জন্ডিস দেখা যায়, আর এই যে অবস্থাটা হয় এই অবস্থাটা দেখা যাচ্ছে মানে এটা হলো ভ্রূণ বিনষ্ট হতে পারে বা গর্ভপাত ঘটে, আর যদি ভ্রূণ জীবিতটা জীবিত থেকেও যায় তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। আর এই অবস্থাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, আর এই পৃথিবীর বেশিরভাগ অংশে কিন্তু আরএস নেগেটিভ বৈশিষ্ট্যটা কিন্তু খুবই দুর্লভ। আচ্ছা এবার আসি বিবর্তন। আচ্ছা এই জিনিসটা তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, আচ্ছা বিবর্তন নিয়ে তেমন কিছু কথা আমি বলবো না, জাস্ট কয়েকটা লাইন দেখাই দেবো যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিবর্তন থেকে রিটেনে তেমন প্রশ্ন আসে দেখা যায় না, এই অধ্যায় থেকে রিটেন তো বললাম। আর বিবর্তন নিয়ে হয়তো কোনো একবার বোর্ড কোশ্চেনে আসছিল, তো ওটা তোমরা বোর্ড কোশ্চেন চেক করলে পেয়ে যাবে, একদম বিবর্তন নিয়ে সেম কথা, এগুলো তোমরা নিজেরাও খাঁটি বাংলার কথা লিখে দিতে পারবা। তো এছাড়া কিছু না, জাস্ট আমি কিছু কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এখান থেকে চলে আসে সেই জিনিসগুলো বলি। প্রথমে কথা হলো ইভলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হলো হারবার্ট স্পেন্সার। এটা ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা জানার জন্য নিতে পারো। হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, আর এই এম্পেডোক্লিসকে বলা হয় বিবর্তনের জনক। অনেক 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 ইম্পর্টেন্ট, কিছু পড়া না পড়ে এমসিকিউটা পড়তে হবে। বিবর্তনের জনককে এম্পেডোক্লিসকে বলা হলো বিবর্তনের জনক।
আচ্ছা, এরপরে ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, এদের কিছু ধারণা আছে, তারা কিছু ধারণা করতো যেগুলো পরবর্তীতে সব ব্যর্থ হয়েছে। এই বিবর্তন নিয়ে যত কথা আছে দেখবা সব একজন বিজ্ঞানী সমাদিত হচ্ছে আর একজন ব্যর্থ হচ্ছে এরকম, অর্থাৎ এদের সাথে করছে, এগুলো হলো কল্পনা বলতে পারো। এই বিবর্তন জিনিসগুলো এই যে বিজ্ঞানীগুলো যা কল্পনা করে গেছে, এখনকার মানুষ এগুলো সবগুলো এরকম, আর সেটাকে আর কি সে ইয়ে করে রাখছে। তো প্রকৃতপক্ষে এমনটা সম্ভব না, এখানে যে জিনিসগুলো বলা আছে। এখন কথা হলো এখানে দেখো এই যে বিবর্তন নিয়ে কিছু মতবাদ আছে, একটা আছে হলো ল্যামার্কবাদ মতবাদ, একটা হলো ডারউইনবাদ মতবাদ, এবং আরও একটা আছে সেটা হলো নব্য ডারউইনবাদ মতবাদ। তো এই ল্যামার্কবাদের ক্ষেত্রে ল্যামার্ক ছিলেন একজন দার্শনিক আর প্রকৃত বিজ্ঞানী, আর তার নাম বড় নাম দেওয়া আছে, এটা দেখে নিও। আর বায়োলজি শব্দের প্রবর্তককে, এটা হলো ল্যামার্ক, বায়োলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক, এমসিকিউ বলছি কিন্তু, বায়োলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী দুইটা ভাগে বিভক্ত করেন কে? ল্যামার্ক। ওই যে আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছিলাম মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুইটা ভাগে ভাগ করছিলাম, এইটাকেও কিন্তু ল্যামার্ক করেন। এবং যে জৈব বিবর্তনের প্রথম প্রবক্তা হিসেবে কে সুপরিচিত, সেটা হলো ল্যামার্ক। জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হিসেবে পরিচিত কে? ল্যামার্ক। আর এই ল্যামার্ক যে মতটা দিছিল সেই মতবাদটার নাম কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। দেখছো এইটুকু জায়গার মধ্যে 4-5টা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়া যাচ্ছে। তাহলে এর মতবাদটার নাম কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এবার সেই ল্যামার্কসের সূত্র সমূহ, ল্যামার্কসের সূত্র দেখো বলছে ডটসন 1960 সালে ল্যামার্ক সম্বন্ধে, মানে বিবর্তন সম্বন্ধে ল্যামার্কের বিস্তৃত ধারণাকে 4টা সূত্রের অধীনে ব্যাখ্যা করেন। অর্থাৎ সূত্রটা দিছিল ল্যামার্ক, তো সেটাকে ডটসন কী করছে, ওই 4টাকে মানে ওই সূত্রগুলোকে একসাথে করে 4টা সূত্রের অধীনে তাদের রাখছে। অর্থাৎ প্রথম সূত্র বৃদ্ধি, অর্থাৎ আমাদের আকার আকৃতি এগুলো বৃদ্ধি পাবে। তারপরে দ্বিতীয় সূত্র হলো পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন। আচ্ছা, এটা বলছে হলো পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা এবং নিজের প্রচেষ্টার নিরন্তর প্রচেষ্টার ফলে তাদের আঙ্গিক পরিবর্তন। বিষয়টা কেমন দেখো, যে তোমরা যে ফরমালিনযুক্ত খাদ্য, এখন বাংলাদেশের মানুষ দেখো ফরমালিনযুক্ত খাদ্য বা ভেজাল খাদ্য কিন্তু অনেক বেশি খাচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের সয়ে যাচ্ছে। অর্থাৎ পূর্বে কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিত, অর্থাৎ পূর্বে কিন্তু ভালো খাবার খেত মানুষ, কিন্তু এখন আস্তে আস্তে ভেজাল খাচ্ছে। তো এগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে সয়ে গেছে, খুব বেশি কিন্তু সহজে ইফেক্ট ফেলে না, এগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় করে মানে দেহটাকে। এরপরে তিনি বলতে চাচ্ছেন তৃতীয় সূত্র হলো ব্যবহার অপব্যবহার। এই কারণে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাস্তব জীবনের সাথে কিছুটা সম্পর্ক আছে। আমাদের দেহের কি আকার আকৃতি কিন্তু একটা নির্দিষ্ট পর্যন্ত বাড়ে। তো এইগুলোর কারণে কিন্তু ল্যামার্কের যে মতবাদগুলো সেগুলো কিন্তু বিজ্ঞানী মহলে কিন্তু সমাদিত হয়েছে, তো তারা কিছুটা সহমত পোষণ করছে। কিন্তু ডারউইনের মতবাদগুলো, আচ্ছা, তো ডারউইনের মতবাদগুলো দেখা যাচ্ছে, আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ, এই জিনিসগুলো আবার আরও কিছু কারণ আছে, এগুলোর কারণে আবার ল্যামার্কবাদকে তারা মান্য করে না, বিজ্ঞানীদের মহলে মান্য করে না, কিন্তু ডারউইনবাদকে আবার মান্য করে। এখানে অনেক কথা আছে, তো এগুলো তো আমাদের কিছু পড়তে হবে না তেমন। ব্যবহার অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ, এখানে বলছে প্রতিটি জীবের জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়, এটা হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তো এই জাস্ট এখানে 4টা সূত্র বলে নেই, এটুকু, আর বাকিগুলো রিডিং দিও, এগুলো তেমন কোনো নাই। এখানে যে কথাগুলো বলা আছে এদের গল্প ছাড়া কিছুই না। এখন এগুলো বাদ দিয়ে আমি সামনে যদি আগাই, এখানে কিছু কথা আছে যেগুলো তোমাদের দরকার নেই। আচ্ছা, এখানে কয়েকটা পেজ বাদ রেখে আসছি। এখানে কিছু কথা বলা আছে, এখানে বলা আছে জিরাফ উপরে গাছে খেতে খেতে তার গলাটা একসময় লম্বা হয়ে গেছে, কিন্তু বাস্তবিক পথে ততটা সত্য দেখা যায় না। কারণ দেখা যাচ্ছে তুমি যদি চাইলে কিন্তু তুমি উঠতে পারবে না, তুমি আকাশে ওড়ার ইচ্ছা পোষণ করলে কিন্তু তোমার পাখনা গজাবে না, এটা সত্য। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে ল্যামার্কিজমের কিছু সমালোচনা আছে, দেখো এই তত্ত্বটি সত্য নয়, ব্যবহার অপরাধ তত্ত্বটি সমাপ্ত নয়, বিজ্ঞানী মহলে গ্রহণযোগ্য হয়নি। তাহলে দেখো যেগুলো গ্রহণযোগ্য হয়নি সেগুলো কিন্তু আমাদের পড়ায় টাইম নষ্ট করছে। ওই যেমনটা মাইকেলসন মল্লের পরীক্ষা মতো, পৃথিবীতে ইথার নামক কোনো বস্তুই নাই, তারপরে কিন্তু সেটা নিয়ে পরীক্ষা করে কত কী করে ফেললো। আচ্ছা, এবার আসি ডারউইনিজম, মানে সে কিন্তু ওই নামকরণটা কিন্তু সে নিজেই করছে, ইথার নামকরণ, ইথার বস্তু কিন্তু কোনো নাই। তো এই বিষয়টা এরকম যে না, যা নাই সত্য না, তাও কেন, তাই নিয়েই এত গবেষণা, এত কি। আচ্ছা, এবার আসি, মানে বললাম না এই জিনিসগুলো তোমাদের মূলত মানুষের ওদের কল্পনা, বিজ্ঞানী মহলে তাদের কল্পনা থেকে যা লিখে গেছে সেইগুলাই। এবার আসি ডারউইনবাদের মতবাদটা কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই নামগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এগুলোই পড়ো, রিটেনের জন্য এগুলো তেমন গল্প পড়ে লাভ নাই কিছু।
আর ডারউইনবাদ তোমাদের বললাম না একটা বোর্ড কোশ্চেন একবার আসছিল, ওই বোর্ড কোশ্চেনটা কী আসছে ওইটুকু দেখে জাস্ট ওইটা দেখে উত্তরটা সলভ করে ফেলো। তো এটা ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এবং এটা একটা বই করেন আছে, এগুলো তোমাদের একটা ছকে দেওয়া আছে সামনে। আচ্ছা এইখান থেকে কি পড়তে বলবো, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এখানে এনারও কিছু কথাবার্তা এখানে বলা আছে। এখানে বলছে দেখো যে সিদ্ধান্ত অর্থাৎ জীবন সংগ্রাম করতে হবে, বংশগতির উৎস হার, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা থাকে, তো সেখানে জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, যেমন বর্তমান বাংলাদেশে দেখা যায় যে কিন্তু খাদ্যাভ্যাস দেখা যাচ্ছে জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। বা দেখা যাচ্ছে তুমি এক এলাকায় দেখা যাচ্ছে 100টা বাঘ আছে, 100টা বাঘের জন্য তুমি ধরে দাও 50টা বাঘের খাদ্য আছে ওই এলাকায়। এখন ওই 100টা বাঘের খাদ্য দরকার আছে, 50টা বাঘের খাদ্য, ওই 100টা বাঘ কিন্তু তখন ওই খাদ্যের জন্য কিন্তু যুদ্ধ করবে, দেখা যাচ্ছে জীবন সংগ্রাম করবে। তো এইখানে কী হবে, যোগ্যতমটা জয় হবে, যে যোগ্যতম অর্থাৎ যে সবচেয়ে শক্তিশালী সে কিন্তু খাবারটা পাবে, বাকিগুলো কিন্তু পাবে না। দেখতে যাচ্ছে বাকিগুলো আস্তে আস্তে মারা যাবে। এই যোগ্যতমের ক্ষেত্রে আস্তে আস্তে দেখা যাচ্ছে তারা নতুন প্রজাতি উদ্ভাবন করবে। এই যে কাহিনিগুলো তারা বলছে, এই কাহিনিগুলো বিজ্ঞানী মহলে কিছুটা সমাদিত হয়েছে, অর্থাৎ বিজ্ঞানীগুলো কিছুটা এই জিনিসগুলো মেনে নিচ্ছে আর কি, এই জিনিসটা। আচ্ছা, আবার এই সফলতা দুর্বলতা সব কিছু কিন্তু বলা হচ্ছে। এরপরে নব্য ডারউইন মতবাদ, অর্থাৎ পরবর্তীতে এই যে ডারউইনের মতবাদের পরে তারপরে বিজ্ঞানী ভাইসম্যান আরও কিছু, মানে এই যে ডারউইনের মতবাদের যে দুর্বল দিকগুলো আছে এই দুর্বল দিকগুলোকে আরও সবল করে তোলেন। তার এই মতবাদগুলোকে তিনি নাম দিয়েছেন কি, মানে তিনি না বিজ্ঞানী বলো নাম হয়েছে কি, এটা হলো নব্য ডারউইনবাদ নামে পরিচিত হয়েছে। এবারে সেখান থেকে আরও কিছু জিনিস এমসিকিউ চলে আসে। এইখান থেকে এই যে জিনিসগুলো এইগুলো হলো সবগুলো হলো ভাইসম্যান দিছে, এই যে নব্য ডারউইনবাদ দিছে যে ভাইসম্যান, এই একটা এমসিকিউ নব্য ডারউইন মতবাদ দিছে কি ভাইসম্যান, আর এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সব ভাইসম্যান দিছে, অর্থাৎ জাম্পপ্লাজম বা সোমাটোপ্লাজম এই মতবাদটা দিছে কে, সেটাও কিন্তু দিছে ভাইসম্যান। এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এবার আসি সামনে, সেখানে আবার একটা শখ পিছনে পড়ে গেছে। আজকে আমার রুমমেট কটা সবগুলো ঘুরতে গেছে, আমিও যেতাম, তোমাদের ক্লাসগুলোর কারণে আজকে যাওয়া হয়নি। ওরা আমার আগেও বললো না যে আজকে ঘুরতে যাবে, তা নাহলে আমিও যেতাম, আমি ক্লাস তাহলে আগে নিতাম। আচ্ছা, তো দেখো এখানে বিবর্তনের কিছু ধাপ আর ধরন আছে। বিবর্তনের ধাপ আছে 3 ধরনের, ম্যাক্রো, মাইক্রো আর মেগা, 3টা বিবর্তনের ধাপ। আর এই যখন ম্যাক্রো হয় তখন অভিসারী, অপসারী, আর একটা আছে সমান্তরাল। বিবর্তনের ধরনটা এমন হয়। এগুলো নিয়ে তেমন কিছু পড়তে হবে না, জাস্ট এটুকুই পড়লে হচ্ছে, এইটুকু পড়লে জানলে হচ্ছে এমসিকিউ আসার মতো। আর এবার আসছি ল্যামার্কবাদ নিয়ে এগুলো সব বলা হয়ে গেছে অলরেডি। কত সালে, এই সাল দুইটা পড়ো, ল্যামার্কবাদে 1809 সালে আর এটা হলো 1859 সালে। আর এবার আসছি বিবর্তনের কিছু অঙ্গসংস্থানিক প্রমাণ, অর্থাৎ বিবর্তন সম্পর্কে কিছু প্রমাণ দিছে যে বিবর্তনটা সঠিক। তো এখানে দেখো, এখানে জিনিসটা কেমন তোমাদের বোঝাতে চাইলেছে, যেমন যে মাছে হলো 2 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড থাকে, কিন্তু উভচরে এসে 3 প্রকোষ্ঠ হয়ে যায়, সরীসৃপে এসে আংশিক 4 প্রকোষ্ঠ হয়ে যায়, পাখি আর স্তন্যপায়ীতে দেখা যায় 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড হয়ে যায়। তো দেখা যাচ্ছে অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই কারণে বলছে, তারা বলতে চাচ্ছে মানুষ আর ওই প্রাণীদের মাঝামাঝি একটা, যাদের কথা হলো এই অনুন্নত প্রাণী থেকেই মূলত আমরা মানুষ সৃষ্টি, কিন্তু বাস্তবিক পথে তেমন কোনো মানে সঠিকতা নাই সেটাতে। কারণ কি, আমাদের যদি আমরা নিম্ন প্রজাতির জীব থেকে সৃষ্টি হতাম তাহলে অবশ্যই নিম্ন প্রজাতির সৃষ্টি থেকে মানে জীব থেকে সৃষ্টিও কিন্তু আমরা চোখে দেখতে পারতাম না। আমরা যদি নিম্ন প্রজাতির জীব থেকে সৃষ্টি হতাম তাহলে কিন্তু সেটা আমরা চোখে দেখতে পারতাম যে আমাদের কেউ একজন নিম্ন প্রজাতির মাছ থেকে মানুষ হয়েছে। এগুলো কিন্তু বাস্তবে কোনো সম্ভব না, কারণ আমরা কিন্তু মায়ের গর্ভ থেকে আসি। সে ফিটাল সার্কুলেশন বা যে প্রসেসগুলো আছে ফিটালের, সেই প্রসেসগুলো কিন্তু আমরা জানি। এই কারণে এগুলো সব কথাবার্তা আর কি, জাস্ট সেখান থেকে এমসিকিউর জন্য বলে নেই। এখানে সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ মানে কি, একই জায়গা থেকে উৎপত্তি হবে, আর সমবৃত্তীয় মানে কি, বৃত্তি মানে কি পেশা বা কাজ, অর্থাৎ তাদের কাজটা একই হবে। তাহলে এই সমসংস্থ যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, অর্থাৎ উৎপত্তি হয়েছে একই জায়গা থেকে, মানুষের হাত, বিড়ালের সামনের পা,
তিমির ফ্লিপার, বাদরের ডানা, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই উদাহরণগুলো। এগুলো সবই হলো সমসমস্ত অঙ্গ, থেকে ওই প্রশ্নটা আসে। আর সমবৃত্তি অঙ্গ কি? বৃত্তি মানে পেশা বা কাজ, তার মানে একই পেশা বা একই ধরনের কাজ করবে। আচ্ছা আমি কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। কাজের দিক থেকে এক হবে, এটা গঠনের দিক থেকে আলাদা, কিন্তু কাজের দিক থেকে এক হলে তাদেরকে বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা, এটা কিন্তু গঠন আলাদা, কিন্তু এদের কাজটা কিন্তু এক, ওড়া, উঠতে সাহায্য করে। এরপরে আছে নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ যেসব অঙ্গের আমাদের দিয়ে কোনো কাজ নাই, নিষ্ক্রিয় অঙ্গ। তো মানবদের শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ পাওয়া গেছে, যেমন আমাদের চোখের উপপল্লব, বা এখানে চোখের নিকটিটিন যে পর্দা আছে, ঝিল্লি, যেটাকে বলা হচ্ছে চোখের উপপল্লব। এরপরে দাঁত সহ মানে আক্কেল দাঁত, যেটা আমাদের প্রয়োজন পড়ে না, গায়ের লোম, 3 ধরনের পেশি, কর্ণপেশি মানে আমাদের কানের যে 3টা পেশি আছে, তারপরে লেজ না থাকলে পুচ্ছাস্থি মানে আমাদের যে ককিক্স থাকে, তারপরে বৃহদন্তের সাথে যে অ্যাপেন্ডিক্স থাকে, এইগুলা। আরেকটা জিনিস তোমাদের বলি, এই আমাদের যে লেজের মানে হাড়ের যে সর্বশেষ যে নিচে ককিক্স থাকে, আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে, তো তার মধ্যে 23টা হাড় খণ্ড রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে সর্বশেষে আছে ককিক্স, 4টা মিলে একসাথে। আচ্ছা মানুষের বান হয়। হ্যাঁ, মানুষের বান্ধবের হাড় বলে। ককিস কিন্তু তোমাদের আগুনে পড়ে না, হিন্দুদের যাদের দাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু আগুনে কিন্তু পড়ে না ককিস হাড়টা। ওই ককিক্স থেকে আমাদের মানে সৃষ্টি করছে, আবার ওই ককিক্স থেকে কিন্তু আমাদের মানে মৃত্যুর পরে কিন্তু আমাদের আবার পুনরুত্থান করা হবে, এটা আর কি। তো এই হলো বিষয়। এরপরে এখানে আছে দেখো পরিব্যক্তি মতবাদ। পরিব্যক্তি মতবাদ দেন হলো ভিরিস, পরিব্যক্তি মতবাদ দেন কি ভিরিস। আর আর্নেট হেকেল হলো সর্বোত্তম পুনরাবৃত্তি মতবাদ দেন, পুনরাবৃত্তি মতবাদ। তুমি কাউকে বারবার ডাকছো, হাক দিয়ে ডাকবা, তো এটা হলো হেকেল, আর্নেস্ট হেকেল সর্বোত্তম পুনরাবৃত্তি মতবাদ দেন। আচ্ছা এরপরে জীবন্ত ফসিল, এখানে জীবাশ্মবিদ্যা বা প্যান্টিওলজিকে বলা হয় জীবাশ্মবিদ্যা, এটা কিন্তু ভার্সিটিতে আসে। এরপরে আধুনিক ঘোড়া সৃষ্টি হয়েছে ইকুয়াস থেকে, অর্থাৎ ইউহিপ্পাস, আরোহিপ্পাস, এগুলো তোমরা পড়ে ফেলো, একবার রিডিং দিও জাস্ট, কিন্তু তেমন প্রশ্ন আসে না। এবার সেই সংযোগকারী সূত্র, খদাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। তো সংযোগকারী সূত্রের ক্ষেত্রে দেখো যে আমাদের বলছে দেখো যে 2টা কাছাকাছি শ্রেণীগোষ্ঠীর পর্ব মধ্যবর্তী দশাকে বলা আছে, মধ্যবর্তী দশা যে জীবাশ্ম তাকে বলা আছে সংযোগকারী সূত্র। যেমন আর্কিওপটেরিক্স কিসের সাথে মানে যুক্ত হয়েছে, অর্থাৎ দেখো এখানে আর্কিওপটেরিক্স হয়েছে সরীসৃপ আর পাখির মধ্যে যোগসূত্র করেন, অর্থাৎ সরীসৃপের বৈশিষ্ট্যগুলো, এই দেখো সরীসৃপের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, পাখির বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, এখানে আলোচনা করা আছে, এইটা দিয়ে খদাকে তোমরা লিখবা, এ কারণে এটাকে বলা আছে সংযোগকারী সূত্র। আর এদের আবির্ভাব হয়েছিল জুরাসিক যুগে, বর্তমানে এদের কিন্তু কিছু কেউ জীবিত নাই, তাদের এই জীবাশ্ম দেখে এরকম আকৃতি মানে তুলনা করা হয়েছে। আর এখানে আছে বিজ্ঞানী হাকজিলে বলেছেন হলো পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, ইংলিশটা মাথায় রেখো, পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, এটা কে বলেন? বিজ্ঞানী হাকজিলে। এরপরে আছে প্লাটিপাসকে হলো জীবন্ত জীবাশ্ম তোমাদের তো বটানিতে অনেক সুন্দর করে বোঝাইছি, অর্থাৎ অতীতকালে ছিল, এখন বেঁচে নাই, কিন্তু তার সদৃশ্য একটা বস্তু বেঁচে আছে। এই জীবান্ত বৈশিষ্ট্যের উদাহরণ আছে কিছু, আর্থ্রোপড, সরীসৃপ, মাছ, জীবান্ত জীবাশ্ম, এগুলো তোমরা রিডিং পড়ে নিও, এগুলো তোমরা বুঝবে। এখান থেকে কিন্তু থেকে প্রশ্ন আসে। আমি 2 মিনিটের মধ্যে রেকর্ড অফ হয়ে যাবে, বুঝতে পারছো? 1 ঘন্টা রেকর্ড অফ হয়ে যাবে না, এখন আমি দ্রুত শেষ করে দিচ্ছি, তোমাদের তো আবার আজানও দিয়ে দিচ্ছে। এবং আমাদের প্লিউসিন যুগে মানুষের উদ্ভব হয়েছে, তো এটা তোমরা মনে রাখবে, প্রেম ভালোবাসা সব মানুষই করে, এই কারণে এভাবে মনে রাখবে প্লিউসিন যুগে হলো মানুষের উদ্ভব হয়েছে, প্লিউসিন যুগে। আর এখানে দেখো সিনোসাইটিক যুগ, মেসোজোইক যুগ, প্যালিওজোইক যুগ, প্রোটোজোইক যুগ, আর্কিওজোইক যুগ। তো আর্কিওজোইক যুগ আর প্রোটোজোইক যুগ এদের কিন্তু কোনো পিরিয়ড নাই, কিন্তু সিনোজোইক যুগের এই পিরিয়ড আছে। আর এই মেসোজোইক যুগ আছে জুরাসিক। আচ্ছা জুরাসিকটা মাথায় রেখো, 16.5 কোটি বছর পূর্বে জুরাসিক সময়কাল ছিল। আর স্তন্যপায়ীর যুগ কোনটা, সরীসৃপের যুগ কোনটা, উভচরের যুগ কোনটা, মাছের যুগ কোনটা, এগুলো মাথায় রেখো। সরীসৃপের যুগ হলো মেসোজোইক, মেসোর দন্তস দিয়ে মনে হবে সরীসৃপ, স্তন্যপায়ী হলো সিনোজোইক, উভচর হলো প্যালিওজোইক, সামুদ্রিকটা হলো প্যালিওজোইক, মাছের যুগটা হলো প্যালিওজোইক। এভাবে মনে রাখবে, এই এমসিগুলো এইভাবে আসে। আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে তোমাদের, যে অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম মার্সুপিয়াল স্তন্যপায়ীদের উপস্থিতি দেখা যায়, কোথায়? অস্ট্রেলিয়ায়। আর 6টি অঞ্চলে আমাদের প্রাণীর যে বিস্তার, তাদেরকে 6টি অঞ্চলে ভাগ করেন হলো আলফ্রেড রাসেল ওয়ালেস, এটা ততটা ইম্পর্টেন্ট না, তবে অস্ট্রেলিয়ায় মার্সুপিয়াল স্তন্যপায়ী দেখা যায়, এটা মাথায় রেখো। আচ্ছা এই তো তোমাদের শেষ হয়ে গেল।
আর্কিবায়োটিক্সে বলা আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জিজ্ঞাসা আছে কিনা বলো, এবার আমি সেগুলো আলোচনা করব।